Hello everyone, welcome to TWS Academy. This is Arabul Rahman. প্রতিদিনের WBP KP ডেইলি স্পেশাল লাইভ ক্লাসের আজ আমাদের 39 নম্বর পর্ব। আজকের ক্লাসেও আমরা ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো সমস্ত স্টুডেন্টস যারা যুক্ত হচ্ছে ক্লাসে তারা ক্লাসটিতে একটি করে লাইক করো এবং শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। সামনেই আমাদের পরীক্ষা, যাদের এসআই প্রিলিমস পরীক্ষা আছে, ডব্লিউপি এসআই প্রিলিমস, তারা কয়েকদিনের ক্লাস একদমই মিস করো না, প্রতিদিনের ক্লাসগুলো দেখতে থাকো। আর যাদের সমস্ত ক্লাস দেখা আছে এই ক্লাসের প্লে লিস্টে ক্লিক করে তোমরা এই ক্লাসগুলো আবার কিন্তু রিওয়াচ করতে পারো। লেটস স্টার্ট। আমরা শুরু করছি আজকের পর্ব। TWS একাডেমিতে যেমন আমি তোমাদের সকালবেলাতে ক্লাস করাচ্ছি, তেমন দা ওয়ে অফ সলিউশন চ্যানেলে বিকাল বা সন্ধ্যাবেলাতে সন্ধ্যা 7টার দিকে আমি কিন্তু সেখানে তোমাদের লাইভ জিকে ক্লাস নিয়ে হাজির হই। তো সকলে প্রতিদিনের লাইভ জিকে ক্লাস দেখতে হলে দা ওয়ে অফ সলিউশনের সন্ধ্যা 7টাতে চলে আসবে। লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন, পরমাণুর কে কক্ষে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে? একটা পরমাণুর আমরা যদি দেখি দুটো অংশ থাকে। একটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে পরমাণুর যে প্রোটন কণা এবং নিউট্রন কণা এই দুটো থাকে। এই কারণে প্রোটন এবং নিউট্রনকে আমরা নিউক্লিয়ন কণা বলে থাকি। আর পরমাণুর যে বাইরের কক্ষপথ, সেই বাইরের কক্ষপথে ইলেকট্রন থাকে। তো পরমাণুর যে কক্ষপথগুলো হয় সেগুলোর কিছু নাম আমরা দিয়ে থাকি, কে, এল, এম, এরকম কক্ষ হিসাবে নাম দিতে পারি আমরা। তো পরমাণুর যে কে কক্ষ মানে পরমাণুর নিউক্লিয়াসের সবচেয়ে কাছের কক্ষ হচ্ছে কে কক্ষ। এই কক্ষে সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকতে পারে? দুটি ইলেকট্রন থাকতে পারে। এখানে একটু আমি তোমাদের কিভাবে থাকে সেটা বুঝিয়ে দিই। একটা সূত্র আছে পরমাণুর এই কোন কক্ষে কতটা ইলেকট্রন থাকবে সেটা বার করতে গেলে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি, 2n²। n মানে কক্ষপথের সংখ্যা। যদি আমরা 2 এর সাথে কক্ষপথের সংখ্যা কে হচ্ছে 1 নম্বর কক্ষপথ স্কোয়ার করো, তাহলে কত হচ্ছে? এখানে 2 সঠিক উত্তর হবে, তাই না? এখানে দেখো। তারপরে হচ্ছে এল কক্ষ, দ্বিতীয় কক্ষ n এর মান হচ্ছে 2, 2 × 2 স্কোয়ার, অর্থাৎ n² মানে 2 এর স্কোয়ার হয়ে যাচ্ছে 8, অর্থাৎ এল কক্ষে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে। তৃতীয় কক্ষ এম কক্ষ সর্বোচ্চ এখানে কিন্তু 18টা ইলেকট্রন থাকতে পারে। আর চতুর্থ কক্ষ এন কক্ষ 4 নম্বর কক্ষ, এটা আমরা যদি গুণ করি 2 × 4 স্কোয়ার, তো এখানে 32টা কিন্তু আমরা দেখব সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে। সো এইগুলো হচ্ছে পরমাণুর কিছু কক্ষ এবং সেখানে কতটা সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে সেটা কিন্তু বলা হয়েছে। পরেরটা আমরা আসি, সংবিধানের কোন অনুচ্ছেদে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয়েছে? ভারতের সংবিধানে বা ভারতবর্ষে আমরা যদি দেখি, ভারতীয় গণপ্রজাতন্ত্রে বিচার বিভাগ এবং যেটা শাসন বিভাগ এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। বিচার বিভাগের উপরে শাসন বিভাগের ইনফ্লুয়েন্সটাকে কম করার জন্য দুটো বিভাগকে সম্পূর্ণ আলাদা করা হয়েছে। এটা কোন আর্টিকেলে? সেটি হচ্ছে আর্টিকেল 50, 50 নম্বর ধারাতে। 50 নম্বর ধারাতে আমাদের ভারতের সংবিধানের পার্ট 4 অর্থাৎ ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির মধ্যে আসে এই 50 নম্বর ধারাটি। একটি অন্তঃবাহিনী নদী কোনটি? অন্তঃবাহিনী নদী মানে কোনো একটা দেশের ভূখণ্ডের মধ্যে উৎপত্তি লাভ করে সেই দেশের ভূখণ্ডের মধ্যেই পতিত হওয়া একটি নদীকে আমরা বলবো অন্তঃবাহিনী নদী। তো এমনই একটি নদী হচ্ছে আমাদের ভারতবর্ষের লুনি নদী। লুনি নদীটার উৎস হয়েছে আমাদের ভারতবর্ষেরই একটা স্থান যার নাম হচ্ছে আরাবল্লী পর্বত। রাজস্থানের আরাবল্লী পর্বতে উৎস লাভ করে তারপরে রাজস্থানের ডেজার্ট অঞ্চল অর্থাৎ থর মরুভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে চলে গেছে। এটা কোন দিকে জানো? এটা চলে গেছে পশ্চিম দিকে, দক্ষিণ পশ্চিম দিকে এটা প্রবাহিত হয় লুনি নদীটা। এবং এই নদীটা মোহনা অবস্থিত হচ্ছে আমাদের ভারতের অভ্যন্তরে একটা স্থান আছে নিম্নভূমি, যেটার নাম কচ্ছের রান। কচ্ছের রান কোথায় অবস্থিত? কচ্ছের রান লিখে রাখবে। কচ্ছের রানটা ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত একটি নিম্নভূমি, সেখানে এটা পতিত হয়েছে। তো লুনি নদীটা একটা অন্তঃবাহিনী নদী। অলরাইট, চলো সঠিকটি নির্বাচন করো। এর ভিতরে কোনটি সঠিক? এখানে কিছু শিলা দেওয়া আছে, শিলার নামের পাশাপাশি সেই শিলাগুলোর রূপান্তর রূপ মানে কোন শিলায় রূপান্তর হয়েছে সেটা দেওয়া আছে। অর্থাৎ কিছু শিলা দেখো 3 প্রকারের শিলা হয়। একটা শিলা হচ্ছে আগ্নেয় শিলা, তোমরা নিশ্চয়ই জানো। আগ্নেয় শিলাকে আমরা অনেক সময় আদি শিলা বলে থাকি। আগ্নেয় শিলাটা খুব পুরনো শিলা হয়ে থাকে। এই শিলাগুলো সাধারণত ম্যাগমা
বা অগ্নি উৎপাতের ফলে সৃষ্ট হয়ে থাকে, যেমন ব্যাসল্ট, গ্রানাইট, এই ধরনের শিলাগুলো আগ্নেয় শিলার মধ্যে পড়ে। তারপরে একটা হচ্ছে পাললিক শিলা। পাললিক শিলাগুলো বিশেষ করে বিভিন্ন শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে সমুদ্রের নিচে বা বিভিন্ন স্থানে জমা হয়ে 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 স্তরীভূত একটা শিলা তৈরি করে, সেটাকে আমরা পাললিক শিলা বলি। যেমন বেলে পাথর, চুনা পাথর, কাদা পাথর, এগুলো হচ্ছে পাললিক শিলার মধ্যে পড়ে। আরেকটা শিলা হচ্ছে রূপান্তরিত শিলা। এই যে আমি বললাম, না যে আগ্নেয় শিলা এবং পাললিক শিলা কিভাবে তৈরি হয়। সেই আগ্নেয় শিলা এবং পাললিক শিলা পৃথিবীর বুকে বছর কি বছর, লক্ষ লক্ষ বছর থাকতে থাকতে ধীরে 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 আলাদা একটা শিলায় কিন্তু রূপান্তরিত হয়। পৃথিবীতে যখন আছে, পৃথিবীর অভ্যন্তরে ধরো চলে গেল এই শিলাগুলো, তখন এটা চাপ এবং তাপে পড়ে রূপান্তরিত হয়ে যাবে, তখন এটাকে আমরা রূপান্তরিত শিলা বলবো। যেমন এই যে ব্যাসল্ট শিলা, এটা রূপান্তর হয়ে অ্যাম্ফিবোলাইট বলে একটা শিলাতে রূপান্তর হতে পারে। ওকে, অ্যাম্ফিবোলাইট বলে একটা শিলাতে রূপান্তর হতে পারে। তো ব্যাসল্টের রূপান্তর রূপ অ্যাম্ফিবোলাইট, তো এটা সঠিক নয়। বেলে পাথর রূপান্তরিত হয়ে পরিণত হয়ে থাকে কোয়ার্টজাইটে। ওকে, বেলে পাথর কিসে পরিণত হয়? কোয়ার্টজাইটে। তো এটা সঠিক হলো না। নিস, এটা হচ্ছে একটা শিলা রূপান্তর রূপ। নিসটা কোন শিলা রূপান্তর রূপ একটু জেনে রাখবে। নিসটি একটা আগ্নেয় শিলা আছে যার নাম গ্রানাইট, সেই গ্রানাইটের রূপান্তর রূপ কি? নিস। এরপরে চুনা পাথর, এটা মার্বেলে রূপান্তর হয়। চুনা পাথর একটা পাললিক শিলার উদাহরণ, সেটা রূপান্তর হয়ে মার্বেলে পরিণত হয়। সঠিক উত্তর অপশন সি। আর সিলেট কিসের রূপান্তর রূপ? কমেন্ট করে তোমরা জানাবে, অবশ্যই সকলে কমেন্ট করে জানাবে। গ্রাফাইটটাও জানাবে। ওকে, সিলেট এবং গ্রাফাইট কিসের রূপান্তর রূপ? চুখা জলবিদ্যুৎ প্রকল্প কোন দেশে অবস্থিত? চুখা জলবিদ্যুৎ প্রকল্প, এটা আমাদের ভারতবর্ষে প্রতিবেশী একটা দেশ ভুটান দেশে অবস্থিত। ভুটানের উপর দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে যার নাম ওয়াংচু নদী। এই ওয়াংচু নদীটা আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়েও প্রবাহিত হয়েছে। এর নাম রায়ঢাক নদী। রায়ঢাক নদী পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একটা নদী। এই রায়ঢাক নদীর উপর অবস্থিত আছে চুখা জলবিদ্যুৎ প্রকল্প। নিচের কোনটি স্টেইনলেস স্টিলের প্রধান উপাদান? বলো, লিখে দিয়েছি আমি। কোনটি স্টেইনলেস স্টিল এর প্রধান উপাদান? এটি হচ্ছে আয়রন, অর্থাৎ লোহা, ক্রোমিয়াম এবং নিকেলের সংমিশ্রণে তৈরি হয় স্টেইনলেস স্টিল। কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সেতু বন্ধনকারী হিসাবে কাজ করে এবং কম্পিউটারকে পরিচালন করে কোনটি? কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটো আলাদা জিনিস হয়। এই দুটোকে পরিচালন করতে পারে কোন জিনিসটি? অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, মাইক্রোপ্রসেসর আর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। একটু টাফ কোশ্চেন, এটা কম্পিউটারের একটু কঠিন প্রশ্ন দেয়া হয়েছে। সঠিক উত্তর করো সকলে। দেখি, কম্পিউটারের হার্ডওয়্যার যেমন কম্পিউটারের সিপিইউ, তারপরে প্রসেসর যেগুলো হয়, এগুলো হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার। আর কম্পিউটারের সফটওয়্যার মানে এই যে আমি পাওয়ার পয়েন্টে ক্লাস করছি, এটা একটা সফটওয়্যার। তো হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে কে কন্ডাক্টর হিসাবে কাজ করবে, সেতু বন্ধন করবে এদের মাঝখানে, মানে কমন হিসাবে কাজ করবে, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম, যেটাকে আমরা সংক্ষেপে বলি ওএস। যেমন অ্যান্ড্রয়েড একটা অপারেটিং সিস্টেম। আইওএস অর্থাৎ যেটা অ্যাপেলের অপারেটিং সিস্টেম, আইওএস বলা হয়। উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম। তো এইগুলো হচ্ছে অপারেটিং সিস্টেমের মধ্যে পড়ে। হ্যাঁ, আরেকটা অপারেটিং সিস্টেম আছে যেটার নাম হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম। তো এইগুলো এক একটা কিন্তু অপারেটিং সিস্টেম, যেগুলো হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সংযোগ রক্ষা করে। পাওয়ার পয়েন্ট কি ধরনের সফটওয়্যার? চলো, পাওয়ার পয়েন্ট একটা সফটওয়্যার বলেই দেওয়া আছে। কি ধরনের সফটওয়্যার? এই যে আমি তোমাদের সামনে ক্লাস করছি, এটা কিসে জানো? এটা পাওয়ার পয়েন্টে করছি আমি। তো এই যে পাওয়ার পয়েন্টে ক্লাসটা করছি, তোমাদের সামনে আমি ক্লাস করছি, এটা কি ফটো প্রসেসিং করছি?
প্রোগ্রামিং করছি, প্রেজেন্টেশন দিচ্ছি নাকি স্প্রেডশিট? এটা আমি তোমাদের সামনে প্রেজেন্টেশন দিচ্ছি, একটা আমি পিপিটি তৈরি করে এনেছি, সেই পিপিটিটা বা সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আমি তোমাদের সামনে প্রেজেন্ট করছি, তো অবশ্যই এটা একটা প্রেজেন্টেশন সফটওয়্যার। অপশন সি ইজ রাইট অ্যান্সার। নিম্নলিখিত কোন সময়কে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয়? আমরা জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব কোন সময়টাকে বলি? জাতীয় কংগ্রেস স্থাপিত হয়েছিল, লিখে দেওয়া আছে সবকিছু, জাতীয় কংগ্রেস স্থাপিত হয়েছিল 1885 সালে। সেই 1885 সালে যে জাতীয় কংগ্রেস স্থাপিত হয়, সেখান থেকে 1905 সাল অর্থাৎ বঙ্গভঙ্গের আগের মুহূর্ত পর্যন্ত জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয়। এরপরে 1907 সালে জাতীয় কংগ্রেসের একটা অধিবেশন হয়। 1907 সালে জাতীয় কংগ্রেসের একটি অধিবেশন হয়, যেটাকে আমরা বলি সুরাট অধিবেশন। সুরাট অধিবেশন হয়। এই সুরাট অধিবেশনের মাধ্যমে নরমপন্থী এবং চরমপন্থী দুটো ভাগে জাতীয় কংগ্রেস বিভাজিত হয়। ওকে, জাতীয় কংগ্রেসের নরমপন্থী চরমপন্থী বিভাজন তাহলে কবে হয়েছে? 1907 সালে সুরাট অধিবেশনে হয়েছে। নরমপন্থী নেতাদের নাম তোমরা নিশ্চয়ই জানো, গোপাল কৃষ্ণ গোখলে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশ চন্দ্র ব্যানার্জি। ওকে, এরা ছিল নরমপন্থী। আর চরমপন্থীদের ভিতরে অরবিন্দ ঘোষ, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, এরা ছিল চরমপন্থী। একটি দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বইটি কার লেখা? ফেমাস একটা বই, আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান। চলো আরো ক্লু দিই, এটা আমাদের ভারতের একজন নোবেল বিজেতা লিখেছেন। কে এদের ভিতরে নোবেল বিজেতা? অমর্ত্য সেন 1998-এ অর্থনীতিতে নোবেল পায়। এবং এই অমর্ত্য সেন বাঙালি নোবেল বিজেতা, তিনি লিখেছেন এই বইটা। চলো কিছু বই দেখি। বানু মুস্তাকের লেখা হার্টল্যাম্প 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার জেতে। আন্তর্জাতিক বুকার জয়ী। আচ্ছা, দ্য নেমসেক এবং ইন্টারপ্রেটার অফ মেলোডিজ। দ্য নেমসেক বইটা ঝুম্পা লাহিড়ী লিখেছেন, এবং ইন্টারপ্রেটার অফ মেলোডিজ বইয়ের জন্য ঝুম্পা লাহিড়ী প্রথম ভারতীয় মহিলা হিসাবে পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন 2000 সালে ঝুম্পা লাহিড়ী। ভিএস নাইপালের লেখা বই হচ্ছে অ্যান এরা অফ ডার্কনেস, ফেমাস একটা বই, তিনি লিখেছেন। অমর্ত্য সেনের লেখা আরো বই, ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্রিডম, দ্য আইডিয়া অফ জাস্টিস, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, হোম ইন দ্য ওয়ার্ল্ড, প্রভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি, এই বইগুলো তার লেখা কিছু গুরুত্বপূর্ণ বই। এর ভিতরে প্রভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি এই বইটা একটু ইম্পর্টেন্ট ভাবে জেনে রাখবে। টমাস রো কোন মুঘল সম্রাটের দরবারে এসেছিলেন? টমাস রো কে ছিল জানো? একজন ইংরেজ পর্যটক ছিলেন। তিনি একজন মুঘল দরবারে বা মুঘল সম্রাটের দরবারে এসেছিলেন বাণিজ্য কুঠি নির্মাণ করার অনুমতি নেওয়ার উদ্দেশ্যে। সেই টমাস রো কে ছিলেন? তিনি ছিলেন সম্রাট জাহাঙ্গীরের দরবারে তিনি এসেছিলেন। এই সম্রাট জাহাঙ্গীরের দরবারে আরো একজন এসেছিলেন, যার নাম হচ্ছে উইলিয়াম হকিংস। আচ্ছা একটু দেখি। মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে এসেছিলেন। ফা হিয়েন পর্যটক ছিলেন, তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের সময় ভারতে আসেন। হিউয়েন সাং ভারতে এসেছিলেন হর্ষবর্ধনের সময়, ভেরি ইম্পর্টেন্ট হিউয়েন-সাংটা। আল বেরুনি সুলতান মাহমুদের সাথে ভারতে এসেছিলেন। 17 বার সুলতান মাহমুদ আমাদের ভারতে আক্রমণ চালিয়েছিলেন, তখন তার সাথে আল বেরুনি ভারতে আসে। এবং বিখ্যাত একটা বই লিখেছিলেন, কিতাব উল হিন্দ বলে বইটা তিনি লেখেন। ইবন বতুতা এসেছিলেন ভারতে মোহাম্মদ বিন তুগলকের সময়। নিকোলাই কান্টি বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন, ইটালীয় একজন পর্যটক ছিলেন। ইটালি দেশ থেকে ভারতে আসেন তিনি প্রথম দেবরায়ের শাসনকালে। আব্দুর রাজ্জাক আরব পর্যটক, তিনি ভারতে এসেছিলেন দ্বিতীয় দেবরায়ের সময়।
ডোমিনিগো ডোমিনিগো পায়েস ইনি এসেছিলেন কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে, এটা একটা ইম্পর্টেন্ট কিন্তু। নিকোলাই কান্টিটাও ভেরি ইম্পর্টেন্ট, সবগুলো এখানে গুরুত্বপূর্ণ। টমাস রো এবং ক্যাপ্টেন হকিংস এরা ভারতে এসেছিলেন সম্রাট জাহাঙ্গীরের দরবারে। পিটার মন্ডি এসেছিলেন শাহজাহানের দরবারে, এবং তাভের্নিয়ার বলে একজন তোমার ফরাসি পর্যটক, তিনি ভারতে এসেছিলেন সম্রাট শাহজাহানের শাসনকালে। এইগুলো হচ্ছে বিভিন্ন পর্যটক এবং তারা কেকার শাসনকালে এসেছিল। আমি একটা লিস্ট তোমাদের তৈরি করে দিলাম, এটা একটু সকলে খাতায় নোট করে রাখবে, এবং আর নোট তো করবেই অবশ্যই, তার সাথে এই জিনিসগুলো মুখস্থ করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের এইগুলো পড়লে এখান থেকে কমন পেয়ে যাবে তোমরা, আর কোথাও থেকে পর্যটক পড়তে হবে না, এই কয়েকটাই পড়বে, এর ভিতর থেকেই কমন পাওয়া যাবে। পরেরটা 12 নম্বর প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা দুটি সভার নাম কি? দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা সব রাজ্যে নেই, দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা কিছু কিছু রাজ্যে আছে, হ্যাঁ, ভারতের 6টি রাজ্যে আছে। তো এখন এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার দুটো কক্ষ কি কি? বিধানসভা এবং বিধান পরিষদ। এর ভিতরে বিধানসভা হচ্ছে, বিধানসভা এবং বিধান পরিষদের ভিতরে কোনটা উচ্চ কক্ষ বলো? বিধান পরিষদ আর বিধানসভার ভিতরে কোনটা উচ্চ কক্ষ? বিধান পরিষদটা হচ্ছে উচ্চ কক্ষ, আর বিধানসভাটা হচ্ছে নিম্ন কক্ষের নাম। এই নিম্ন কক্ষ বিধান সভা এটা সব রাজ্যেই থাকে, কিন্তু বিধান পরিষদ সব রাজ্যে থাকে না। রাজ্যসভা আর লোকসভা এই দুটি হচ্ছে আমাদের কেন্দ্রীয় আইনসভার দুটি কক্ষ, যার ভিতরে রাজ্যসভাটা হচ্ছে আপার হাউস আর লোকসভাটা হচ্ছে লোয়ার হাউস বা নিম্ন কক্ষ। এটা কেন্দ্রীয় আইনসভার কথা বললাম। আপিক্য আন্দোলন প্রধানত কোনটির সাথে সম্পর্কিত ছিল? বাঘ সংরক্ষণ, জমি সংরক্ষণ, বন সংরক্ষণ, নদী দূষণ রোধ। 4টে অপশন তোমরা পাচ্ছ এখানে। আপিক্য মুভমেন্ট এটা ছিল বন সংরক্ষণ একটা মুভমেন্ট, বন সংরক্ষণের উদ্দেশ্যে এই মুভমেন্টটা শুরু করা হয়। আচ্ছা, এই অ্যাপিক্য মুভমেন্টটা বলার আগে আমি একটা মুভমেন্ট সম্পর্কে বলবো, সেটা হচ্ছে চিপকো মুভমেন্ট। তোমরা নিশ্চয়ই জানো চিপকো মুভমেন্ট বা চিপকো আন্দোলন, এই আন্দোলনটাও কিন্তু একটা বন সংরক্ষণ আন্দোলন ছিল। কোথায় হয়েছিল? বর্তমানে আমাদের ভারতের যে উত্তরাখণ্ড রাজ্য আছে, সেই উত্তরাখণ্ড রাজ্য অঞ্চলে সংগঠিত হয়। তোমার ওটা সাল ছিল কত? 1973 সালের দিকে শুরু হয়েছিল। এই আন্দোলনের নেতা কে ছিল তোমরা সকলেই নিশ্চয়ই জানো। চিপকো আন্দোলনের নেতা ছিল সুন্দরলাল বহুগুণা। সুন্দরলাল বহুগুণা এটাতে নেতৃত্ব দেন। আর এই যে অ্যাপিক্য আন্দোলন, এই অ্যাপিক্য আন্দোলনটাকে দক্ষিণ ভারতের চিপকো আন্দোলন বলা হয়। এটা চিপকো আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে রামচন্দ্র হেগড়ে বলে একজন ব্যক্তি, রামচন্দ্র হেগড়ে কে ছিলেন? অ্যাপিক্য আন্দোলনের নেতা ছিলেন। এই আন্দোলনে তিনি শুরু করেন। কবে শুরু করেন? চিপকো আন্দোলনের 10 বছর পরে, অর্থাৎ 1983 সালে এটা শুরু হয়েছিল। কোথায়? স্থান বললে মনে রাখবে, কর্ণাটক রাজ্যে এটা শুরু হয়েছিল অ্যাপিক্য মুভমেন্টটা। এটাকে দক্ষিণ ভারতের চিপকো বলা হয়। চিপকো আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়েই কিন্তু এটা শুরু করা হয়। কোন বছর বন সংরক্ষণ আইন পাশ হয়? দ্রুত। বন সংরক্ষণ আইন ভারতে কোন সালে পাশ হয়েছিল? 1980-তে পাশ হয়েছিল। চলো কিছু আইন দেখি। বন্যপ্রাণী সুরক্ষা আইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972-এ পাশ হয়। আচ্ছা, এই 1972-এর পরে 1973 সালে আরেকটা আইন পাশ হয়েছিল, যেটা হচ্ছে ব্যাঘ্র সংরক্ষণ আইন বা ব্যাঘ্র প্রকল্প। সেটা কিন্তু চালু হয়েছিল 1973-এ, একটু জেনে রাখবে। তো ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972-এ, 1973-এ একটা ওয়াইল্ড লাইফ প্রাণী ব্যাঘ্র সংরক্ষণের জন্য ব্যাঘ্র প্রকল্প চালু হয়। জলদূষণ নিয়ন্ত্রণ আইন 1974, বন সংরক্ষণ আইন 1980, ভেরি ইম্পর্টেন্ট এটা। বায়ু দূষণ নিবারণ এবং নিয়ন্ত্রণ আইন তোমার হচ্ছে এয়ার পলিউশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1981-এ। পরিবেশ সুরক্ষা আইন একটা ইম্পর্টেন্ট আইন, এটা 1986-তে আসে। আর জীববৈচিত্র্য বা বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট,
জীববৈচিত্র্য আইন 2002 সালে পাশ হয়। নিচের কোন উৎসবটি সিকিমের সাথে যুক্ত নয়? নয় বলা হয়েছে, ভালো করে পড়বে এটা। নয়, লোহরি, লোসার, সাকেওয়ার, ইয়েনিয়া কোনটি সিকিমের নয়? লোহরি সিকিমের নয়। লোহরি কোথাকার? পাঞ্জাব হরিয়ানা অঞ্চলের একটি উৎসব। পাঞ্জাব ও হরিয়ানা অঞ্চলের একটি উৎসব এটা। ওকে। আর লোসার, সাকিওয়া, ইয়েনিয়া, লোসুং এই ধরনের উৎসবগুলো হচ্ছে সিকিমের উৎসব। ভারতের প্রথম পূর্ণকালীন অর্থমন্ত্রীকে? পূর্ণকালীন মহিলা অর্থমন্ত্রী, ঠিক আছে, মহিলা। এটা একটুখানি কোশ্চেনটা ভুল তোলা হয়েছে। পূর্ণকালীন মহিলা অর্থমন্ত্রীকে? শ্রীমতী ইন্দিরা গান্ধী, শ্রীমতী সুষমা স্বরাজ, নির্মলা সীতারামন এবং শ্রীমতী শীলা কাওল। দেখো, ইন্দিরা গান্ধী হচ্ছে প্রথম মহিলা অর্থমন্ত্রী ছিল ভারতে, প্রথম মহিলা অর্থমন্ত্রী। কিন্তু ইনি তার যে পুরো টার্ম, একজন অর্থমন্ত্রী তার পুরো টার্ম হচ্ছে 5 বছর। একজন মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী 5 বছর পদে থাকতে পারে। তিনি কিন্তু তার 5 বছর টার্মটা পূরণ করেননি। তো তার আগেই তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, এই কারণে তো অর্থমন্ত্রী তিনি 5 বছর ছিলেন না, মানে পূর্ণ টার্ম ধরে। প্রথম মহিলা হিসাবে পূর্ণ টার্ম বা পূর্ণকালীন অর্থমন্ত্রী হচ্ছেন নির্মলা সীতারামন, এবং ইনি হচ্ছেন ভারতের প্রথম অর্থমন্ত্রী যিনি পরপর দুবার অর্থমন্ত্রী হয়। বর্তমানেও কিন্তু তিনি আমাদের ভারতের অর্থমন্ত্রী, তাই তো? বর্তমান বা কারেন্ট আমাদের ভারতের ফাইন্যান্স মিনিস্টার কে বর্তমানে? নির্মলা সীতারামন। কোনো কম্পিউটারের সংরক্ষিত ডেটা বা ফাইলকে ভুলবশত মুছে ফেলার পরে সেটি সাধারণত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কোথায় জমা হয়? উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কোথায় পাবো আমরা সেটাকে? টাস্ক ম্যানেজার, কন্ট্রোল প্যানেলে, মাই ডকুমেন্টস নাকি রিসাইকেল বিন? কালকে যেন আমার ইউটিউব ক্লাস দেখেছিলাম, আমি সেখানে এটা প্র্যাকটিস করিয়েছিলাম। ইউটিউবে আমি দ্য ওয়ে অফ সলিউশনের সন্ধ্যা 7টাতে লাইভ জিকে ক্লাস করাচ্ছি, সকলে সেখানে যুক্ত হবে। রাইট অ্যান্সার কি হবে? এটা আমরা রিসাইকেল বিনে পাবো, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে। বর্তমানে প্রচলিত মূল্য জিডিপির মানকে ড্যাশ বলা হয়? কি বলা হয়? প্রচলিত মূল্যে জিডিপির নামকে আমরা কি বলি? বর্তমান জিডিপি, প্রকৃত জিডিপি, দেশীয় জিডিপি নাকি নামমাত্র জিডিপি? এটাকে বলা হয় নামমাত্র জিডিপি। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। আমের ফোর্ট বা যেটাকে আমরা আম্বার দুর্গ বা আম্বার ফোর্ট বলি, এটা নির্মাণ করেন নিম্নের কে? আমের ফোর্ট বা আম্বার দুর্গ এটা রাজস্থান রাজ্যে অবস্থিত। রাজস্থান রাজ্যে অবস্থিত একটি দুর্গ। এই আমের ফোর্ট বা আম্বার ফোর্ট, এই দুর্গটি নির্মাণ করেছিলেন যিনি, তিনি রাজা মান সিং। ইনি আবার আকবরের কিন্তু সেনাপতি ছিলেন, আকবরের হয়ে অনেক যুদ্ধ লড়েছেন। যেমন হলদিঘাটের যুদ্ধ নেতৃত্ব দিয়েছিলেন এই রাজা মান সিং। বাতাপীঠ চালুক্য রাজবংশ প্রতিষ্ঠা করেন কে? দক্ষিণ ভারতের একটি রাজবংশ, দক্ষিণ ভারতের একটি রাজবংশ হচ্ছে এটা চালুক্য রাজবংশ। চালুক্য রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রথম পুলকেশীর চালুক্য রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। আচ্ছা, চালুক্যদের রাজধানী ছিল বাতাপি, এটা একটু জেনে রেখে দেবে। আচ্ছা, প্রথম পুলকেশী এটার প্রতিষ্ঠাতা ছিল। আর এই বংশের শ্রেষ্ঠ শাসক একটুখানি জেনে রাখবে, শ্রেষ্ঠ শাসক যিনি ছিলেন তার নাম হচ্ছে দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী দুটো খুব গুরুত্বপূর্ণ কাজের জন্য বিখ্যাত। ফার্স্ট অফ অল, তিনি হর্ষবর্ধনের দাক্ষিণাত্য অভিযানকে বাধা দিয়েছিলেন। হর্ষবর্ধনের যে দক্ষিণাত্য অভিযান হয়েছিল, সেই হর্ষবর্ধনের দক্ষিণাত্য অভিযান কোন দক্ষিণের শাসক বাধা দেয়? মনে রাখবে, দ্বিতীয় পুলকেশী। আর এই দ্বিতীয় পুলকেশী চালুক্য রাজা, পল্লব রাজা মহেন্দ্র বর্মন তাকে কিন্তু পরাজিত করেছিলেন, তাকে পরাজিত করেন এই দ্বিতীয় পুলকেশী।
নেক্সট, পৃথিবীর বৃহৎ উচ্চতম মালভূমি কোনটি? এটা বাড়ির কাজ দেওয়া থাকবে তোমাদের, কমেন্ট করে সকলে জানাবে। শিবকুমার শর্মা একজন বিখ্যাত কি? শিবকুমার শর্মা সন্তুর বাদক, সেতার বাদক, সরোদ, বাঁশি, সন্তুর বাদক শিবকুমার শর্মা। সেতার বাদকের নাম তোমরা জানো নিশ্চয়ই, পণ্ডিত রবিশঙ্কর, অনুষ্কা শঙ্কর, বিলায়েত খাঁ, উস্তাদ বিলায়েত খাঁ। বিলায়েত খান নামটা জেনে রাখবে, ইনিও কিন্তু একজন সেতার বাদক। সরোদ বাদকের মধ্যে আলাউদ্দিন খাঁ, আচ্ছা, আমজাদ আলী খাঁ, আমজাদ আলী, তাই তো। বাঁশি বাদক পান্নালাল ঘোষ, হরিপ্রসাদ চৌরাশিয়া, বিখ্যাত বাঁশি বাদক আমাদের ভারতের। ভারতের সংবিধানের অনুচ্ছেদ 24 কি বিষয়ের সাথে সম্পর্কিত? ধর্মীয় স্বাধীনতা, শিশু শ্রম নিষিদ্ধকরণ, শিক্ষার অধিকার, সাংস্কৃতিক অধিকার। শিক্ষার অধিকার আছে 21-এর এ ধারাতে শিক্ষার অধিকার আইন আছে, এটা একটু লিখে রাখবে। আর শিশু শ্রম নিষিদ্ধ করা হয়েছে 24 নম্বর ধারাতে। এখানে বলা হয়েছে 14 বছরের কম বয়সী যারা শিশু, তাদেরকে খনি বা যে বিপজ্জনক ঝুঁকিপূর্ণ কাজ, মানে যেখানে প্রাণের ঝুঁকি আছে এমন কাজে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, বা তাদেরকে অ্যাপয়েন্ট করা বারণ করা হয়েছে। তো শিশু শ্রম বা শিশুদের 14 বছরের কম বয়সী শিশুদেরকে বিপজ্জনক কাজে নিযুক্ত নিষিদ্ধকরণ হয়েছে 24 নম্বর ধারাতে। এই ধারাটি হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার বলে একটা সংবিধানের মৌলিক অধিকার আছে, তার একটি ধারা। সংবিধানের 6টি আমরা মৌলিক অধিকার পাবো, 6টি মৌলিক অধিকারের একটি এটা শোষণের বিরুদ্ধে অধিকার, বুঝেছো? আর শোষণের বিরুদ্ধে অধিকারের ভিতরে দুটো ধারা আছে, 23 এবং 24 ধারা। ভারতরত্ন পুরস্কার কবে প্রথম দেওয়া হয়? ভারতরত্ন ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন প্রথম 3 জন ব্যক্তিকে দেওয়া হয়। কাদের দেওয়া হয় কমেন্ট করে তোমরা জানাবে। ওকে, তো ভারতরত্নটা, সরি মাফ করবে, রাইট অ্যান্সার হচ্ছে ভারতরত্নটা প্রথম দেওয়া হয়েছিল 1954 সালে। ওকে, ভারতের জলসীমা কতদূর পর্যন্ত বিস্তৃত? এক্সকিউজ মি, একটু অপেক্ষা করো তো সকলে। ওকে, ওয়েলকাম ব্যাক। ভারতের জলসীমা দেখো, আমাদের যে ভারতবর্ষ আছে, ভারতের যে মেন ল্যান্ড আছে, মেন ল্যান্ডের বাইরে আমরা দেখতে পাবো একদিকে বঙ্গোপসাগর, একদিকে ভারত মহাসাগর, আর একদিকে আরব সাগর আছে। তো এই যে ভারতের 3 দিকে জলসীমা আছে, এই জলসীমার দিকেও কিন্তু ভারত ফুল অ্যাক্সেস পায়, কিছুটা কিলোমিটার ফুল অ্যাক্সেস থাকে আমাদের ভারতের, বুঝেছো? তো কতদূর পর্যন্ত ভারতের এই জলসীমাটা থাকে? ভারত সেখানকার ন্যাচারাল রিসোর্স বা ইত্যাদি সব কিন্তু তোমার ব্যবহার করতে পারে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে 12 নটিক্যাল মাইল। নটিক্যাল মাইল বলে এই যে এককটা, এটা নটিক্যাল মাইল এককটা ব্যবহার করা হয় সমুদ্রের দূরত্ব পরিমাপ করতে। সমুদ্রের গভীরতা নয়, কিন্তু সমুদ্রের গভীরতা পরিমাপ করতে ফ্যাদম এককের ব্যবহার করা হয়। ওকে, আর ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় সমুদ্রের গভীরতা। কিন্তু নটিক্যাল মাইলটা হচ্ছে কি, এই নটিক্যাল মাইলটা হচ্ছে
একটা দৈর্ঘ্য পরিমাপের একক। এই নটিক্যাল মাইলটাকে যদি আমরা কিলোমিটারে আনি তাহলে 1 নটিক্যাল মাইল সমান সমান, অর্থাৎ 1 নটিক্যাল মাইল সমান 1.8 কিলোমিটার হয়। এটাকে যদি আরো সঠিকভাবে বলা হয় 1.85 কিলোমিটার। অত ডিটেলস আসবে না পরীক্ষায়, এটা 1.8ই জেনে রাখো, ঠিক আছে? তো 1.8 কিলোমিটার 12 নটিক্যাল মাইল বলতে, তাহলে ততদূর পর্যন্ত আমাদের জলসীমানা বিস্তৃত আছে। পরেরটা প্রাকৃতিক নির্বাচনবাদের, আচ্ছা এখান থেকে আরেকটা বলি, আরেকটা নটিক্যাল মাইল বলতে একটা শব্দ মনে পড়ে গেল, নট বলে একটা একক আছে। এই নট এককটা কিসের জন্য ব্যবহার করা হয় কমেন্ট করে সকলে জানাবে, ঠিক আছে? নট এককটা একটা জিনিস পরিমাপ করতে ব্যবহার করা হয়, কি পরিমাপের জন্য ব্যবহার করা হয়? প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হলেন কে? ডারউইন প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা। এই ছিল আজকের আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের সেশন, তোমাদের সাথে আলোচনা করলাম গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন অ্যান্সার। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের পর্ব নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং প্রতিদিনের ক্লাসটা এইভাবে কিন্তু দেখতে থাকো। তোমাদের যে যা বা যাদের সামনে যে কোনো পরীক্ষা আছে, যাদের কেপি আছে তারাও দেখো, ডব্লিউপি এসআই আছে যাদের তারাও দেখো, কনস্টেবলের পরীক্ষা যারা দেবে তারাও কিন্তু দেখতে থাকো। সকলে এই ক্লাসটি কিন্তু প্রতিদিন দেখতে থাকবে। ভালো থাকবে সকলে, পরের দিনে ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা বাই।